ওকে, নেক্সট টপিক হচ্ছে এভালুয়েট প্রজেক্ট প্রোগ্রেস। ঠিক আছে, এটা বেশ বড় টপিক, হ্যাঁ বেশ বড় টপিক। এখানে আমরা আসলে এখানে দেখি এই যে ছবিটা আমি যে নিয়ে আসলাম না, ম্যাট্রিক্স টেবিলটা। সো এভালুয়েট প্রজেক্ট প্রোগ্রেস আসলে মেইনলি এখানে পুরো আলোচনা করবো আসলে আমরা এই যে এই জায়গাটা নিয়ে, এই যে এই পুরো জায়গাটি মনিটরিং কন্ট্রোলিং এর শিডিউল, স্কোপ ঠিক আছে কিনা, আমাদের যেটা প্ল্যান করছিলাম সেই অনুযায়ী ডেলিভারি হচ্ছে কিনা এভালুয়েট করবো আমরা, করে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট করবো। শিডিউল ঠিক আছে কিনা, কন্ট্রোল শিডিউল করবো, কস্ট কন্ট্রোল ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি বাজেটের বাইরে চলে যায়, ডেভিয়েট হয়ে যায়, সেটা আমরা আবার ঠিক করবো। ঠিক আছে, আবার যদি কোনো নতুন কস্ট লাগেই তাহলে আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের থ্রুতে করবো। এই সব জিনিসগুলো নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করবো। কন্ট্রোল কোয়ালিটি করতে হবে, কন্ট্রোল রিসোর্স করতে হবে। মানে এটা কন্ট্রোল রিসোর্স মানে হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, কিন্তু মনে রাখতে হবে ফিজিক্যাল রিসোর্স, মানুষ না। মানুষের জন্য আমরা যে এতক্ষণ আগের টপিকটা আলোচনা করলাম, যে ম্যানেজ টিম ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো হচ্ছে মানুষ নিয়ে। কিন্তু কন্ট্রোল রিসোর্স ফিজিক্যাল রিসোর্স নিয়ে কমিউনিকেশন মনিটর করতে হবে। আমরা আগেও আলোচনা করছি, এখানে একটু হয়তো সামান্য আলোচনা করবো। রিস্ক মনিটর করতে হবে, আমরা যে রিস্ক গুলো প্ল্যান করেছি, তারপর রিস্কের রেসপন্স গুলো ইমপ্লিমেন্ট করছি, তারপর কিন্তু নতুন নতুন রিস্ক আসবে, বা আগের প্ল্যান গুলো ঠিক আছে কিনা সেগুলো আমাদেরকে কন্টিনিউসলি আপডেট করতে হবে। হ্যাঁ, এইভাবে মনিটর করতে হবে। প্রকিউরমেন্টটা ঠিক মতো টাইমলি আমরা যেটা যখন পাওয়ার কথা সেগুলো আমরা পেয়েছি কিনা এনশিওর করতে হবে। এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট মনিটর করতে হবে, যেটা আমরা আগেও দেখেছি, এখানেও দেখবেন যে একটু আলোচনা আছে। তো এই যে আমরা দেখেন যে সব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করবো, হ্যাঁ। এবং এভালুয়েট করে আসলে আমরা কি করব, ডেভিয়েশন থাকলে আবার অ্যালাইন হওয়ার চেষ্টা করব। যে কোনো জায়গায় স্কোপ হোক, শিডিউল হোক, বাজেট হোক, রিসোর্স হোক, কোয়ালিটি হোক, রিস্ক। আর যদি নতুন করে চেঞ্জ আসে যে কোনো জায়গায়, সেটা কিন্তু আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট করবো, যেটা নেক্সট টপিক আমরা আলোচনা করবো, যে চেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় প্রজেক্ট। ওকে, তাহলে আমরা রিপোর্ট রিপোর্ট অন পারফরমেন্স, এটা আসলে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে যে আমরা অনেক সময় ম্যানেজমেন্টকে পারফরমেন্স রিপোর্ট দিই। এটা আসলে কোনো ফরম্যাট বলে লাভ হবে না, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে। তো জেনারেলি কিছু দিয়েছে যে মাইলস্টোন শিডিউল দিই আমরা সবসময়। আমার রবিবারে একটা বিরাট মিটিং আছে, সেখানে আমরা একটা গ্যান চার্ট বানিয়ে দিচ্ছি যে কবে কি হবে আমার। হ্যাঁ, তো এটা থাকে। কোয়ালিটি রিপোর্টস ম্যানেজমেন্ট চাই। তারপরে আমরা এইটা এখনো পড়ি নাই, যেটা এখানেই পড়বো আমরা, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে ম্যাথমেটিক্স আছে, একটা অঙ্ক, খুবই চমৎকার। মানে অঙ্কের থ্রুতে আপনি আসলে প্রজেক্টের পারফরমেন্স দেখাতে পারবেন ম্যানেজমেন্টকে, স্কোপের পারফরমেন্স, শিডিউলের পারফরমেন্স এবং কস্টের পারফরমেন্স। তারপরে ভেরিয়েন্স অ্যানালিসিস রিপোর্ট দিতে হবে। আমরা অনেক সময় স্কার্ভ ইউজ করি, যে আমার প্ল্যানটা ছিল এরকম, অ্যাকচুয়ালি দেখা যাবে নিচ দিয়ে যাচ্ছে বা উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট দিতে হয় বিভিন্ন ভাবে, এটা আসলে কোনো টেমপ্লেট নাই, হ্যাঁ। আপনি অর্গানাইজেশন অর্গানাইজেশন ভেরি করবে। অনেক জায়গায় আমরা ড্যাশবোর্ড ইউজ করি, তাই না, অটোমেটিক ড্যাশবোর্ড। তো এখানে ম্যানেজমেন্ট অটোমেটিকলি দেখতে পারে যে কি হচ্ছে কাজের। কিংবা আমরা অনেক সময় এক্সেলেও ড্যাশবোর্ড বানিয়ে ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করি। এরপরে আসলে আমরা শুরু করতেছি স্কোপ দিয়ে, হ্যাঁ। স্কোপের মনিটরিং কন্ট্রোল, হ্যাঁ, স্কোপের মনিটরিং কন্ট্রোল। তাহলে দেখেন, আমরা যে শুরুতে আমরা বলেছিলাম যে স্কোপ বেসলাইন তৈরি করেছিলাম, তাই না। স্কোপ বেসলাইনের কিন্তু মেইনলি তিনটা পার্ট ছিল। আপনারা তো ভুলে যেতে পারেন, এই তিনটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, মাল্টিপল রেসপন্স কোশ্চেন হিসেবে আসবে। একটা হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস এবং ডাব্লিউবিএস ডিকশনারি, এই তিনটা হচ্ছে আমার স্কোপ বেসলাইন। এখন আমরা এখানে এভালুয়েট করে দেখবো যে আসলে বেসলাইন অনুযায়ী আমার কাজ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাদেরকে ডেফিশনটাকে ঠিক করতে হবে। আর যদি আসলে কোনো চেঞ্জ লাগে সেটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, অ্যাজাইলের ক্ষেত্রে আমরা এগুলো করেছি, ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগ, রিলিজ ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, সেটাতে আমরা কন্টিনিউসলি আপডেট হতে থাকি। এবং ইউজার স্টোরি আমরা ইউজ করেছি, ডেফিনিশন ডান, তাই না, ইটারেশনের শেষে ডান হলেই আমরা এটা কাস্টমারকে দেখাই, কাস্টমার ফিডব্যাক নেই, এবং তার ফিডব্যাক নিয়ে কিন্তু প্রোডাক্ট ব্যাকলগ আবার আপডেট হয়। এইভাবে আমরা স্কোপটাকে মনিটরিং কন্ট্রোল করবো। আচ্ছা, এখানে দেখেন এগুলো আমরা পড়েছি যে ট্রেডিশনাল প্রজেক্টে আসলে ডেফিনিশন অফ ডান, ডেফিনিশন অফ রেডি ইউজ হয় না, কিন্তু শুধু একটা জিনিস ইউজ হয়, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, আর অ্যাজারে কিন্তু আমরা এগুলো ইউজ করি, ডেফিনিশন অফ রেডি, ডেফিনিশন অফ ডান, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, করেছি না আমরা, অনেক পড়েছি। এবং এটা এই তিন, এগুলা আসলে আর ইটারেশন রিভিউ করা হয়, তাই না। ইটারেশন রিভিউতে প্রোডাক্টের আমরা ভেরিয়েশনটা দেখি যে স্কোপ অনুযায়ী ডেলিভারি হয়েছে কিনা। এখন দেখেন ডান দিকে দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, ইন এ প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ হুইচ আর্টিফ্যাক্টস হেল্পস ডিটারমাইন দ্য অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া।
তার মনে আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ট্রেডিশনাল প্রজেক্টে কোন ডকুমেন্টে লেখা থাকে? কোপ স্টেটমেন্ট। স্কোপ স্টেটমেন্টে, হ্যাঁ, স্কোপ স্টেটমেন্টে। এটা আমরা কোথায় পড়েছিলাম? স্কোপ চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম। কারেক্ট। ওকে, পরের কোশ্চেন। অ্যাজাইলে ডেফিনেশন অফ ডান। ঠিক আছে না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা থাকে আসলে ইউজার স্টোরির সাথে। প্রতিটা ইউজার স্টোরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট হয়েছে কিনা সেটা কিন্তু ডেফিনেশন ডানের একটা চেকলিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা শিডিউল নিয়ে আলোচনা করবো। এতক্ষণ আমরা স্কোপ নিয়ে আলোচনা করলাম। তো শিডিউলে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে গ্যান্ট চার্ট খুবই ইউজ হয়, স্পেশালি কনস্ট্রাকশন প্রজেক্ট বা যেগুলো আসলে টাইম বেস, সেগুলো আমরা গ্যান্ট চার্ট সব জায়গায় ইউজ করি। আর আমরা আর্ন ভ্যালু নিয়ে এখনো পড়ি নাই, আমি আসলে এটা শেষ করার পর আর্ন ভ্যালু পড়াবো আপনাদের, সেটা আমরা ইউজ করতে পারি। কোয়ালিটি ম্যাট্রিক্স যেটা আমরা শুরুতে তৈরি করছিলাম প্ল্যান কোয়ালিটির সময়, সেটা আমরা ইউজ করতে পারি। ভেরিয়েন্স অ্যানালিসিস করি আমরা, শিডিউলের ভেরিয়েন্স হলো কিনা, ভেরিয়েন্স হলে আমরা আবার ডেফিনেশনটাকে দূর করার চেষ্টা করবো। আর যদি একদম পারাই না যায়, তাহলে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট করে বেস লাইনটাকে চেঞ্জ করতে হবে, স্কোপ বেস লাইনকে। তো শিডিউল ম্যানেজমেন্টের জন্য আমরা এই টুল গুলো কিন্তু পড়েছিলাম, মনে আছে? স্মুথিং করা, লেভেলিং করা, ফাস্ট ট্র্যাকিং করা, ক্রাশিং করা। এই টুলগুলো আমরা কেন আবার বলতেছি? কারণ এখন মনিটর এক্সিকিউশনে এসে এক্সিকিউশন মনিটরিং যখন আমরা করতেছি, তখন যদি দেখা যায় যে শিডিউলের বাইরে চলে যাচ্ছি আমরা, তাহলে কি করতে পারি? আমরা হয়তো ফাস্ট ট্র্যাকিং করতে পারি কিংবা ক্রাশিং করতে পারি। ক্রাশিং করার মনে আছে? ক্রাশিং মানে রিসোর্স বাড়ানো। রিসোর্স বাড়ানো স্যার। আর ফাস্ট ট্র্যাকিং মানে প্যারালালি করা। প্যারালালি করা বা ওভারল্যাপ হিসেবে করা। ঠিক আছে না? ওভারল্যাপ করা। হ্যাঁ, তাহলে কিন্তু টাইম কমে যাবে। এই যে বিভিন্ন স্যার ক্রাইসিস তৈরি হবে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এগুলো ইউজ করে। স্যার স্মুদিং আর লেভেলিংটা স্যার একটু কি রিপিট করা যায় স্যার? হ্যাঁ, হ্যাঁ, লেভেলিংটা মনে রাখতে হবে। লেভেলিং করলে আসলে টাইম কমানো মুশকিল হয়ে যায়। এমনি আইডিয়াটা হচ্ছে যে কোন একটা কাজ যদি এরকম হয় যে লোকজন ওভার অ্যালোকেটেড হয়ে যায়, যেমন আমি বোধহয় আপনাদের এক্সাম্পল এইভাবে দিয়েছিলাম যে ধরেন এ মাইলস্টোন আর এটা হচ্ছে বি মাইলস্টোন। হ্যাঁ, একটা কাজ হচ্ছে টাস্ক এ, টাস্ক ওয়ান, আর একটা কাজ হচ্ছে টাস্ক টু। এই কাজটা পিটার করে আর এই কাজটা জন করে। কাজটা 3 দিন লাগবে, এটা 3 দিন, এটা 3 দিন। তাহলে কাজ এই মাইলস্টোন থেকে এই মাইলস্টোন যেতে কয়দিন লাগবে? 3 দিন লাগবে, তাই না? যদি প্যারালালি হচ্ছে। জি স্যার। এখন যদি জন না হয়ে পিটারই করতো, তাহলে কি হতো? 3 দিনে হতো? যে কোনো একটা হইতো, দুইটা হইতো না স্যার। দুইটা হতো না। তার মানে পিটার কিন্তু ওভার অ্যালোকেটেড হয়ে গেছে। একদিনে তাকে 16 ঘন্টার কাজ দেওয়া হয়েছে, এটা ইম্পসিবল। তখন লেভেলিং যে তাকে ছাড়া কাজটা হবে না। হ্যাঁ, পিটারকেই লাগবে। ফর এক্সাম্পল ধরেন পিটারকেই লাগবে, তাহলে কি হবে? কাজটা কিন্তু আমরা তখন এইভাবে না করে T1 তারপরে T2 তে যেতে হবে, এবং পিটার কাজ করবে, পিটার কাজ করবে। তাহলে কিন্তু এটাকে বলা হয় লেভেলিং। রিসোর্সকে কাজের জন্য, সুবিধার জন্য আমরা লেভেল করি। করলে বেশিরভাগ ক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে যায় বা টাইম লেগে যায় বেশি। হুম। তো এই জন্য লেভেলিংটা সবসময় ম্যানেজমেন্ট একসেপ্ট করে না। ম্যানেজমেন্ট কি চাই? স্মুথিং করা যায় কিনা। স্মুথিং মানে টাইম কোনোভাবে বাড়ানো যাবে না। তাহলে কিভাবে আমরা টাইমের মধ্যে করব? আপনাকে বের করতে হবে ফ্লোট, টোটাল ফ্লোট বা ফ্রি ফ্লোট আছে কিনা, সেই জায়গায় অ্যাডজাস্ট করা যায় কিনা, লোকজনকে মোটিভেট করা, প্রোডাক্টিভিটি বাড়ানো। হ্যাঁ, এইভাবে আসলে কাজটা আদায় করে নিতে হবে, টাইমকে বাড়ানো যাবে না। এটা হচ্ছে স্মুথিং। আর টাইম বাড়ালে সেটা হচ্ছে লেভেলিং। লেভেলিং। এটা কেন ইউজ হয়? রিসোর্স ওভার অ্যালোকেশনের জন্য। মেইনলি রিসোর্স ওভার অ্যালোকেশনের জন্য। রিসোর্স ওভার ওভার অ্যালোকেশন মানে যেটা একজনের মানে 8 ঘন্টার চেয়ে বেশি যদি কাজ হয়, এটা হচ্ছে রিসোর্স ওভার অ্যালোকেশন। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি? ভিজুয়াল পারফরমেন্স। এই যেগুলো আমরা দেখেন, আমরা পড়েছিলাম কিন্তু এগুলো, যে আমরা বার্ন ডাউন বার্ন আপ চার্ট পড়েছি না এজেলে? পড়ছি স্যার। বার্ন ডাউন বার্ন আপ, সেটাই কিন্তু এখানে আছে আসলে। এগুলোকে আমরা ইনফরমেশন রেডিওতে রাখতে পারি। আগে দেখেছি কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম বোধহয় আমরা করেছিলাম। এই পুরোটা কিন্তু 5.4 করতে হবে আপনাদের, 5.4। আমি অ্যাজাইলে আপনাদের পড়িয়েছিলাম। এটা কিন্তু একটা বোধহয় 30 মিনিটের ভিডিও আছে আমার, প্রতিটা ফিগার নিয়ে, ওখানে 5-6টা ফিগার আছে। কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম আছে, বার্ন ডাউন বার্ন আপ চার্ট আছে, এগুলোর একটা ভিডিও আছে।
আমি আপনাদের আবার দিয়ে দেবো যদি কেউ খুঁজে না পান। এগুলো আগে পড়েছি যে কানবানে আমরা যে কানবান বোর্ড ইউজ করি, টাচ বোর্ড ইউজ করি, আমরা আগে দেখেছি। সেগুলো কিন্তু ওই 5.4 থেকে পড়বে। থ্রুপুট নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সাইকেল টাইম নিয়ে আলোচনা করছি, লিড টাইম নিয়ে আলোচনা করছি আমরা, হ্যাঁ। এখানে আর একটা টাইমও আছে কানবানের জন্য, সেটা হচ্ছে রেসপন্স রেসপন্স টাইম। এটা একটু দেখবেন, এটা যে অ্যানেক্স এ 3 তে আছে রেসপন্স টাইম। তার মানে কানবান বোর্ডের থ্রুপুট তো আমাদের মনে আছে, সাইকেল টাইম তো মনে আছে নিশ্চয়ই, যে এই যে এই যে কলাম গুলো, তাই না? কানবানে ব্যাকলগ থেকে কাস্টমার ডেলিভারি, এখানে যদি কাস্টমার ডেলিভারি হয় তাহলে ব্যাকলগকে আসা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত হচ্ছে লিড টাইম। আর টিম যখন অ্যাকচুয়ালি কাজ শুরু করলো, ধরেন এখান থেকে টিম কাজ শুরু করেছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে সাইকেল টাইম। সাইকেল টাইম। আর থ্রুপুট হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ আউটপুট তৈরি হয়। ধরেন আমার প্রতিদিন 5টা আইটেম কাস্টমারকে ডেলিভারি দিতে পারি, তাহলে 5 হচ্ছে আমার থ্রুপুট। এর সাথে রেসপন্স টাইমটা একটু আপনার দেখতে হবে। রেসপন্স টাইম মানে হচ্ছে যে ব্যাকলগে আছে, এই ব্যাকলগ থেকে আমার টিম কাজ শুরু করা, এর এই মাঝখানের টাইমটা। পার্থক্য টাইম বলা হয় রেসপন্স টাইম। তার মানে আমার টিম কত কুইকলি কাস্টমারের ব্যাকলগ আইটেমটাকে রেসপন্স করেছে, সেটা হচ্ছে রেসপন্স। কারেক্ট। তারপরে এখানে আর কি ছিল, এই যে আপনার ভ্যালোসিটি ছিল। ভ্যালোসিটি আমরা অলরেডি আলোচনা করেছি আগে, ভ্যালোসিটি নিয়ে। তো এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি একটু, ভিডিওটা আসলে ইনফরমেশন রেডিয়েটর নিয়ে। আপনারা তো শেয়ার কি পেয়েছেন সব ভিডিওগুলো, ক্লাসে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি? স্যার শুরুর দিকে দিছিলেন একটা ফোল্ডার। তাই না? আচ্ছা, আপনি এটা আবার শেয়ার করে দিন, আমার মনে হয় অনেকের বোধহয় ভুলে গেছে। এই যে ঠিক দুই একটা আছে স্যার। ভিডিও দেখাচ্ছি না, সেগুলো ওখান থেকে দেখবেন। আর আমার ওখানে বোধহয় 15টার মতো আমাদের ভিডিও আছে, সবগুলো একটু কাইন্ডলি দেখবেন যে কোনো একটা সময়, হ্যাঁ। ওকে স্যার। বার্ন ডাউন চার্ট নিয়ে আমার মনে হয় আলোচনার দরকার নেই, অলরেডি আমরা আলোচনা করেছি। যেমন এটা ছিল হচ্ছে আমাদের মেইন বেস লাইনটা, আর এই যে নিচে দেখতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। এবং আসলে এখানে যেটা দেখাচ্ছে আমরা একদম পারফেক্টলি অন টাইমে আমরা শেষ করতে পেরেছি সব। আমাদের পারফরমেন্স সবসময় ভালো ছিল। এর উপর দিয়ে যাওয়া মানে পারফরমেন্স খারাপ, নিচ দেওয়া মানে অলওয়েজ আমরা শিডিউলের মধ্যে ছিলাম। তারপরে আমরা বার্ন আপ চার্ট দেখেছিলাম, বার্ন আপ চার্ট, যেখানে আসলে আমরা 100টা স্টোরি পয়েন্ট কিংবা 100 আইটেম নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আসলে যখন কাজ শেষ হচ্ছে তখন একটা স্টেজে কিন্তু আরো 20টা বেড়ে গেছে, ঠিক না? 120টা আইটেম হয়ে গেছে, বা 20টা স্টোরি পয়েন্ট কিন্তু বেড়ে গেছে এই জায়গাটা। এই কারণে আমরা যখন অ্যাকচুয়ালি কাজ করেছি বিভিন্ন ইটারেশনে, আমাদেরটাও কিন্তু ধীরে ধীরে এই জায়গাটাতে দেখেন বেড়ে গেছে। এবার টাইমও কিন্তু একটু বেশি লেগেছে। এই দিকে যদি থাকতো 100তে, তাহলে তো আমরা এখানে শেষ করে ফেলতে পারতাম, যদি 100ই থাকতো। এটা তো শেষ হয় নাই স্যার। হ্যাঁ, এটা শেষ করতে পারেন একশো হ্যাঁ, বিশটা এখনো স্টোরি। শেষ করতে পারিনি, এখনো শেষ করতে জি স্যার। পারিনি আর কি। কারেক্ট। আচ্ছা, তো মানে আরো কয়েকটা ইটারেশন লাগবে। টাস্ক বোর্ড আর কানবান বোর্ডের মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই মনে আছে। নর্মালি টাস্ক বোর্ডে ওই যে টু ডু লিস্ট আর কি, হ্যাঁ, টু ডু, ডুইং, ডান, বা ইন প্রোগ্রেস আছে, ডান। আমরা জাস্ট কার্ড গুলোকে নিয়ে যাচ্ছি, এখানে এখানে নিয়ে যাচ্ছি, শেষ। খুবই সিম্পল। আর কানবান বোর্ডে আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট থাকে, তারপর এক একটা কলাম মানে হচ্ছে এক একটা কাজের স্ট্যাটাস। কোন একটা প্রসেসের বা কাজের স্ট্যাটাস এটা যখন যে কলামে থাকে, তার মানে এখন ওই কাজটার, ওই আইটেমটার উপর ওই ধরনের কাজ হচ্ছে। এটা আসলে টু টাস্ক বোর্ড এবং কানবান বোর্ডের মধ্যে পার্থক্য। তো আমরা টাস্ক বোর্ড ইউজ করতে পারি। ভ্যালোসিটি চার্ট নিয়ে আলোচনা করছিলাম যে প্রতি ইটারেশনে আমরা কি পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিচ্ছি, এটাকে ভ্যালোসিটি বলা হয়। এখানে আমার দেখা যাচ্ছে ফ্লাকচুয়েট হচ্ছে, হ্যাঁ। শুরুতে এভারেজ একটু বেশি ভেলোসিটি ছিল, এখানে 90 কমে এর গেছে। উপরে। জি স্যার। হ্যাঁ, এভারেজ ভ্যালোসিটি এখানে দেখাচ্ছে 90.44। 90 স্যার। তার মানে এই ভ্যালোসিটিতে আমরা জানলে নেক্সট কত নিতে পারবো, 90-র কাছাকাছি আমরা স্টোরি হুম। পয়েন্ট। সিলেক্ট ঠিক করবো। আছে। ওকে, আর যে এটাও কিন্তু ছিল ওখানে আমাদের ওই বইয়ে ছিল, 5.4-এ দেখবেন কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম। কানবান ইউজ হয় এটা, কানবান। ওই যে লিড টাইম, সাইকেল টাইম এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এখানে আসলে 3টা কলামের যে আইটেম গুলো থাকে সেটারই কিন্তু এখানে টাইমের সাথে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কিউড, এই কালারটা। এটা হচ্ছে স্টার্টেড, কালারের সাথে এটা মিল নাই দেখতেছি। ব্লুটা হবে মনে হয়, কালার মিলে নেই স্যার।
হ্যাঁ, ব্লুটা হবে, হ্যাঁ স্টার্টের যেটা সেটা যে এটা হবে স্টার্টের এটা, এই কালারটা হবে এটা। আর কিউটটা ঠিক আছে, এটা হচ্ছে কিউট বা ব্যাকলগে যেটা আছে। আর ডান হচ্ছে যে এই কালারটা ডান। হুম। তো দেখেন এই যে যখন কোন একটা আইটেম নতুন আসে ব্যাকলগে, এখান থেকে একদম যখন এটা শেষ হয়েছে সেই টাইমটা হচ্ছে লিড টাইম, এই যে এটা। হুম। আর সাইকেল টাইম হচ্ছে, হ্যাঁ এটার জন্য সাইকেল টাইম কিন্তু এখান থেকে একটু স্টার্টেড সাইকেল টু টাইম। ফিনিশ। হ্যাঁ, এটা এখানে না দেখিয়ে এখানে দেখেছে আর কি, যে কোনো একটা জায়গায় দেখেছে আর কি, যে এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাইকেল, যখন কাজ শুরু করছি আমরা, হ্যাঁ স্টার্টের থেকে ফিনিশ পর্যন্ত। আর ব্যাকলগ তো যে কোনো সময়, এখানে আসলে কম আইটেম ছিল, এখানে অনেক বেশি আইটেম আছে। ব্যাকলগ কি কত আইটেম ছিল। আর যেটা এখনো ফিনিশ হয় নাই সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখনো কাজের মধ্যে আছে, একদম লাস্ট স্টেজে এখনো কমপ্লিটে আসতে পারিনি আমরা। তো ভার্টিক্যালি যে কোনো সময় আমরা দেখে বুঝতে পারবো যে এই সপ্তাহে বা এই সময় কি পরিমাণ কাজ ওয়ার্ক ইন বাকি প্রোগ্রেসে আছে। ছিল। তো এখানে কিছু পয়েন্টার আছে, যেমন আসলে আহ, কি যেন মানে আঙ্গুল টাঙ্গুল ফুলে গেলে, ব্যথা পেয়ে যদি ফুলে যায়, এটা কি বলে, ইংলিশটা কি ভুলে গেছে একটু। হ্যাঁ। তো এখানে যেটা দেখবেন যে যদি কোনো এই যে ফ্লো গুলো যদি প্যারালাল থাকে, কাছাকাছি থাকে, তাহলে আসলে আমরা কাজ ভালো করছি। আর যদি গ্যাপ বেশি পড়ে যায়, হ্যাঁ যে কোনো একটা জায়গায়, তার মানে যেমন এখানে অনেক বেশি গ্যাপ, তার মানে আইটেম অনেক বেশি, আমরা কিন্তু এখানে ফিনিশ ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ, ফলে হয়তো কাজ বেশি করতে পারিনি, ফলে ব্যাকলগে আরো বেশি জমে আছে। এরকম বোঝাই আর কি, কোথাও যদি বেশি গ্যাপ থাকে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে শিডিউলিং নিয়ে। এই যে কয়েকটা গ্রাফ দেখলাম মাঝখানে, শিডিউলিং এর অ্যাজাইলের গ্রাফ গুলো আমরা দেখি। হুম। আর বাজেট চ্যালেঞ্জ 7:15 বাজে না, মুশকিল হলো। ঠিক আছে, আমরা এটা একটু শেষ করি, আমরা আর্ন ভ্যালুর আগে একটা ব্রেক নেবো। হ্যাঁ, আর্ন ভ্যালু যেহেতু একটা অঙ্ক, 5 মিনিটের ব্রেক নিয়ে তারপরে অঙ্ক শুরু করবো। আচ্ছা, বাজেট চ্যালেঞ্জ মানে ওই যে কস্টের যে আসলে যেটা আমরা প্ল্যান করছি, কস্ট বেস লাইন, সেটা যদি চ্যালেঞ্জ হয় যে ওই কস্টটা হচ্ছে না, নতুন রিকমেন্ড আসছে, নতুন রিস্ক আসছে, তাহলে সেটা আমাদেরকে চেঞ্জ ম্যানেজমেন্ট থ্রুতে করতে হবে। হ্যাঁ? তো এটা আমাদের কন্টেস্টে মনিটর করতে হবে। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে যে আমাদের স্লাইড শুরু হচ্ছে, এটা আসলে আমি একটু স্কিপ করব, কারণ ম্যাথ তো আমি চাচ্ছি যে একটু ব্রেক নিয়ে এসে ম্যাথটা করবো আর কি। হ্যাঁ, তার আগে বাকিগুলো একটু শেষ করে দিই। তো এখানে আমরা পরে কি আসতেছি, আর্ন ভ্যালু কিন্তু কস্ট এবং শিডিউলের সাথে কানেক্টেড, তো আমি এটা পরে আলোচনা করবো। ম্যানেজ অ্যান্ড লিড রিসোর্স, এটা আসলে কি, ওই যে কন্ট্রোল রিসোর্স প্রসেস, এটা আসলে কন্ট্রোল রিসোর্স। আমরা যে ফিজিক্যাল রিসোর্স নিয়ে কাজ করতেছি, সেটার সাপ্লাই এবং ডিমান্ড যাতে ঠিক থাকে, এটা এনশিওর করতে হবে কন্টিনিউয়াসলি প্রজেক্টে। হ্যাঁ, ফিজিক্যাল রিসোর্স, এই যে ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল, ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার বলে দিছে, নট হিউম্যান। এবং আমরা যে এগুলো তো এখন খুবই পপুলার, সবাই ইউজ করি আমরা, জিট, জাস্ট ইন টাইম যাতে হয়, ইনভেন্টরি জিরো। হ্যাঁ, মানে মিনিমাম রাখবো আমরা, জিরো না, নর্মালি মিনিমাম রাখা যেটা আপনার লাগবে। সব ফ্লোরে এখন যেটা লাগবে সেটাই আমার সব ফ্লোরে ইনভেন্টরি। আননেসারি, হ্যাঁ, হিউজ আইটেম নিয়ে আমরা জায়গা নষ্ট করবো না, আবার এটা ফিরে নেওয়া প্রবলেম আছে। তো আমরা জাস্ট ইন টাইমের ইয়েটা ইউজ করার চেষ্টা করবো। তাহলে আমরা যে এখানে এটা ছবিটা আমি একটু নিয়ে আসলাম, যে আসলে আমরা উই আর টকিং অ্যাবাউট দিস, হ্যাঁ, দিস প্রসেস 9.6, এটা ঠিক আছে। রিসোর্স অ্যালোকেশন আপডেট করা মানে রিসোর্সের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার যে আমরা কনস্ট্রাকশনে বিএপি দিই, এটা দেখা যায় অনেক সময় ভেরিয়েশন হয়ে যায় বিএপি। হ্যাঁ, যে পরিমাণ ইট ভাবছি, সিমেন্ট ভাবছি, লোহা ভাবছি, দেখা যায় চেঞ্জ হয়ে যায়। ওকে। এরপর আসেন আমরা প্রকিউমেন্ট নিয়ে একটু কথা বলবো। প্রকিউমেন্টের কি এটা আলোচনা করতেছি, প্রকিউমেন্টের আসলে কন্ট্রোল প্রকিউমেন্ট নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এবং কন্ট্রাক্টের যদি ডিসপিউট হয়, আমরা আসলে প্রকিউমেন্ট পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা একটু রিকল করাই। সেটা হচ্ছে প্রকিউমেন্ট আসলে মেইনলি 3টা স্টেপ ফলো করি আমরা। প্ল্যান প্রকিউমেন্ট, কি কি জিনিস প্রকিউর করতে হবে, হ্যাঁ, ভেন্ডর সাপ্লায়ার সিলেক্ট করা, তারপরে প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করা, এগুলো হচ্ছে প্ল্যান প্রকিউরমেন্টের কাজ। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে কন্ট্রাক্ট প্রকিউরমেন্ট। হ্যাঁ, কন্ট্রাক্ট প্রকিউরমেন্ট মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে
ভেন্ডরদের সাথে প্রি কনফারেন্স মিটিং করা, প্রি বিড মিটিং করা, তারপর ভেন্ডররা প্রপোজাল সাবমিট করবে, ওটাকে আমরা সিলেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী চেক করব। হ্যাঁ, সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী ভেরিফাই করবো, আমরা চেক করব। তারপর আমরা সিলেক্ট করবো আমাদের ভেন্ডরকে এবং তার সাথে কন্ট্রাক্ট সাইন করবো। কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট সাইন পর্যন্ত হচ্ছে কন্ট্রাক্ট প্রকিউরমেন্টের কাজ। এরপরে কন্ট্রোল প্রকিউরমেন্ট, থার্ড প্রসেস হচ্ছে কন্ট্রোল প্রকিউরমেন্ট। কন্ট্রোল প্রকিউরমেন্টের কাজ হচ্ছে আমি যে কন্ট্রাক্টটা সাইন করছি এই কন্ট্রাক্ট ফলো করে যে সময় যে পরিমাণ জিনিস পাওয়ার কথা, হ্যাঁ, সেটা সেটা সার্ভিস হোক বুঝে নিবে। ম্যাটেরিয়াল হোক, সেটা রিসিভ করা কোয়ালিটি অনুযায়ী এবং টাকা ডিসবার্স করা। এটা হচ্ছে কন্ট্রোল প্রকিউরমেন্ট। ঠিক আছে, তো এখানে এটা নিয়ে আসলে এখানে একটু আলোচনা করছে। এরপরে কোয়ালিটি ম্যানেজমেন্টের আমরা এইটা এই সিলিন্ডারটা আপনাদের দেখিয়েছিলাম কোয়ালিটি নিয়ে, তাই না? যে প্রথমে প্ল্যান কোয়ালিটি করতে হয়, ছবিটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম। ম্যানেজ কোয়ালিটি প্রসেস নিয়ে কাজ করে, আর কন্ট্রোল কোয়ালিটি ডেলিভারেবলস নিয়ে কাজ করে, তাই না? এরকমটা আমি দেখিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম ওই এটার জন্য আসলে আমরা ইন্সপেক্ট বা টেস্টিং করি। টুলটা হচ্ছে ইন্সপেক্ট এবং টেস্ট করা। এখানে টুল হচ্ছে মেইনলি প্রসেস অ্যানালাইসিস এবং হচ্ছে অডিট করা, প্রসেস ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে না? Correct. তো এগুলোই দেখবেন এখানে লেখা আছে না। ডেলিভারেবল আমরা কি করবো, ইন্সপেক্ট আমরা টেস্টিং করবো, আর প্রসেস যেটা করবো আমরা সেটা হচ্ছে রিভিউ করা, অডিট করা। প্রসেস অ্যানালাইসিস করা, রিভিউ করা এবং অডিট করা। তো আমরা কিন্তু যে কন্ট্রোল কোয়ালিটি এবং ম্যানেজ কোয়ালিটি, এটা আসলে এই তিনটা আসলে আলাদা করা খুব মুশকিল। হ্যাঁ, স্পেশালি আপনার ইন্ডাস্ট্রিতে দেখবেন এই দুইটা একসাথে হয়, কোয়ালিটি এসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল কন্ট্রোল। কানেক্টেড। কিন্তু এসুরেন্স হতে থাকে, আবার কোয়ালিটি কন্ট্রোল করে ফাইনালি কাস্টমার হাতে দেওয়া হয়। হুম। তো এই তিনটা আসলে এই সবসময় চলতেই থাকবে আসলে, স্পেশালি এই দুইটা। তো ট্রেডিশনাল প্রজেক্ট আমরা এইভাবে কাজ করবো, ভেরিফাই করা, আইডেন্টিফাই করা, তারপরে যদি কোনো গোলমাল দেখি সেটাকে আবার যে আমি সিন্ডারে আবার এখানে নিয়ে আসতে হবে, এগুলো করা, এগুলো। আর অ্যাজাইলে আমরা কি করি, সবাই কোয়ালিটি সবাই মিলে সেট করবো আমরা, হ্যাঁ? সবাই রেসপন্সিবল, ফিডব্যাক নেবো, যেটা আমরা কন্টিনিউসলি করি। অ্যাজাইলে তো আসলে প্রতি ইটারেশন রিভিউতে আমরা কোয়ালিটি ফিডব্যাকই নেই আসলে। কোয়ালিটি অডিট নিয়ে একটু কথা বলেছে। কোয়ালিটি অডিটটা কিন্তু মেইনলি কোথায় ইউজ হয়, ম্যানেজ কোয়ালিটিতে, ম্যানেজ বা যেটা কোয়ালিটি। আমরা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসুরেন্স বলি, হ্যাঁ, সেটাতে কোয়ালিটি ম্যানেজমেন্ট পলিসি ঠিক মতো আমরা ইউজ করেছি কিনা, ইনফরমেশন যেগুলো নিচ্ছি সেগুলো ঠিক আছে কিনা, অ্যানালিটিক্যাল মেথড, কস্ট অফ কোয়ালিটি যেটা হিসাব করছিলাম ঠিক আছে কিনা, কোয়ালিটি প্রসেস ডিজাইন, কিউপিডি, হ্যাঁ, কোয়ালিটি প্রসেস ডিজাইন, প্রসেস গুলোর কোয়ালিটি ইনশিওর করতে হবে, না এটা আসলে ভালো প্রোডাক্ট তৈরি হবে। অডিট করে এগুলোর আসলে ইমপ্রুভ করতে হবে কন্টিনিউয়াসলি। আর কন্ট্রোল কোয়ালিটিতে আমরা ডেলিভারেবল নিয়ে কাজ করি। মনে রাখতে হবে উই আর টকিং অ্যাবাউট কন্ট্রোল কোয়ালিটি, এটাতে আমরা ডেলিভারেবল নিয়ে কাজ করি। ঠিক আছে, এখানে প্রায় 4-5টা স্লাইড আছে এগুলো নিয়ে, যে আমরা কিভাবে কাজ করি আসলে, মানে কন্ট্রোল কোয়ালিটির কাজটা আমরা কিভাবে করি, কি কি টুলস টেকনিক ইউজ করি। দিস আর অল টুলস এন্ড টেকনিক্স, টিটি। এই ছবিটা মানে টুলস টেকনিক। কন্ট্রোল কোয়ালিটিতে আমরা কি কি টুলস টেকনিক ইউজ করি। তো এখানে এই চারটার জন্য সামনে 4টা স্লাইড আছে। আর আমি আসলে ডেটা গ্যাদারিং এর বাকিগুলো আমি একটু দেখাচ্ছি, আর অন্যগুলো স্লাইডে গিয়ে দিই। যেমন প্রথমে কোয়ালিটি যদি আপনি ইয়ে করতে চাই, প্রথমে কি করতে হবে, আমরা সিম্পল চেকলিস্ট কিন্তু দেখতে পারি, তাই না? চেকলিস্ট যদি থাকে, এই চেকলিস্ট গুলো মিট করেছে কিনা, তাতে কিন্তু কোয়ালিটি চেক হয়ে যায়। কিংবা অনেক সময় আমরা কোয়ালিটির ডেটা, যে ডেটাগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করবো কোয়ালিটি, সেটা করার জন্য আমরা কি করি, অনেক সময় চেক শিট ইউজ করি। চেক শিট মানে টেলি শিট, সবাই টেলি ইউজ করছি না ছোটবেলায়? বলে। তার প্রবলেম গুলোকে আমরা টেলি দিয়ে আইডেন্টিফাই করতেছি। হ্যাঁ, ধরেন আমরা কোন একটা, আমি লেমনেড শপ চালাই, লেমনেড শরবতের দোকান। তো আমার কি টক বেশি হলো নাকি মিষ্টি বেশি হলো না কি হলো, এটা যদি আমি নেই ডেটা প্রতিদিনের, ডে 1, ডে 2, ডে 3, এইভাবে টেলি দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, পরে থেকে তো আমি 1 সপ্তাহ পরে কিন্তু একটা হিসাব করে দেখতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো যে আসলে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আমার নেক্সট উইকে আমি ওটা ইমপ্রুভ করবো।
তো এটা হচ্ছে চেকশিট। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এটা আমরা জানি যে আসলে যখনই আমরা কোনো কাজ করি না কেন, ম্যানুফ্যাকচারিং বা এরকম যেখানে মাস প্রোডাকশন হয়, আমরা কিন্তু সব জিনিস নিয়ে আসলে টেস্টিং করতে পারি না, স্যাম্পলিং করি আমরা। তারও অনেক ইকুয়েশন আছে যে কোন কত আপনার পপুলেশনে কি পরিমাণ স্যাম্পলিং করতে হবে কোন ধরনের আইটেমে। তো সেগুলো ইউজ করে আমরা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী আমরা স্যাম্পলিং করে সেগুলোর টেস্ট থেকে আমরা বলি যে আসলে কোয়ালিটিকে এটা মিট করেছে। হ্যাঁ, কোশ্চেনিয়ার এবং সার্ভে আমরা অনেক সময় ইউজ করতে পারি কোয়ালিটি ফাইন্ড আউট করার জন্য, অন্য হয়তো ইন্ডাস্ট্রিতে ইউজ হবে কোশ্চেনিয়ার এবং সার্ভে। ঠিক আছে, কোনো একটা সার্ভিস দেওয়া হয়েছে, তাহলে আমরা কিভাবে পাবো, বুঝবো যে সার্ভিস ঠিক পাচ্ছে কিনা মানুষ? এই জন্য বাইরে খুব একটা প্র্যাকটিস আছে যেটাকে আমরা বলি মিস্ট্রি, মিস্ট্রি শপার, একটা কনসেপ্ট আছে তাই না? মিস্ট্রি মানে আমি আমি আসলে অ্যাসাইন করা আমার কোম্পানিরই লোক, কিন্তু কেউ জানে না যে আসলে আমি এখানে কাস্টমার সেজে গেছি। আমি নর্মাল কাস্টমার সেজে গিয়ে প্রোডাক্টটা কিনতে গেছি বা সার্ভিসটা নিতে গেছি। তখন দেখবো যে আসলে আমার কিরকম লোকজন বিহেভ করে। তো এটাকে বলা হয় মিস্ট্রি শপিং। তো এগুলো কিন্তু এক ধরনের এই যে কোশ্চেন এবং সার্ভে, আপনি যদি মেগা শপে যান দেখবেন যে অনেক ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে দেখে যে ডাটা কালেক্ট করে যে স্যার এটা প্রোডাক্টটার কিরকম ফিডব্যাক নাই কিন্তু দেখবে। সবে কিন্তু আমরা বলি ভয়েস অফ কাস্টমার, ভয়েস অফ দ্য কাস্টমার নেওয়া হয়। এরপর আমরা ডেটা অ্যানালিসিস করি, পারফরমেন্স রিভিউ করা, প্রসেসের ডেটা অ্যানালিসিসের জন্য রুট কজ অ্যানালিসিস করি। রুট কজ যদি আইডেন্টিফাই করে আমরা ইয়া না করি, তাহলে কি হবে? প্রবলেমটা কিন্তু কখনোই রিমুভ হবে না, বারবার আসতে থাকবে। রুট কজ টেম্পোরারি হতে পারে সলিউশন। রুট কজ অ্যানালাইসিস যদি রিমুভ করতে পারি তাহলে আমরা আর এটা হবে না। এই জন্য ওই যে আমরা 5 হোয়াই বলেছিলাম, 5 হোয়াই টুল ইউজ করতে পারি। তারপরে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি, যেটাকে ফিশবন ডায়াগ্রাম বলা হয়। এগুলো কিন্তু আমরা রুট কজ অ্যানালাইসিস জন্য ইউজ করতে পারি। হ্যাঁ, এরপরে রিপ্রেজেন্টেশনের 4টা টুল বলা আছে: কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম, কন্ট্রোল চার্ট এবং হিস্টোগ্রাম। এই 4টা না, এবং প্যারাটো চার্ট। এই যে পাঁচটা, পাঁচটারই সামনে 5টা ফিগার আছে দেখবেন। পাঁচটা থেকে আসলে 5টা প্রশ্ন মিনিমাম আসবে। ঠিক আছে, এই 5টা থেকে মিনিমাম 5টা প্রশ্ন পাবেন। ডাটা So, রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তা আমার মনে হয় ওখানে যাওয়ার আগে এখানে দেখবেন একটা সুন্দর মানে ইয়া বলেছে, স্টেপ বলেছে যে আমরা যে এই টুলগুলো দেখলাম, টুলগুলো আসলে শুরুতে এগুলো দিয়ে ডাটা গ্যাদার করতে হবে, তারপরে ডাটা অ্যানালাইসিস করতে হবে, পরে আসলে রুট কজ গুলোকে আইডেন্টিফাই করার জন্য এই টুলগুলো ইউজ করে রুট কজ রিমুভ করতে হবে, তাইলে আসলে কোয়ালিটিতে আমরা ভালো করতে পারবো। সেই বর্ণনাটা এখানে দিয়েছে আর কি। হ্যাঁ, এখানে দিয়েছে। তো এরপরে আসলে এখানে শুরু হবে, আমরা মনে হয় একটু ব্রেকে যাই। 7:30 বাজে, একটু ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমরা এটা শেষ করবো। এখানে মনে হয় আর কয়েকটা স্লাইড আছে। আর হচ্ছে আপনার ইয়াটা শেষ করে দেবো আমি, এই আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা অনেকেই আমরা অনেক জায়গায় দেখেছি, করেছি। হ্যাঁ, এটা অপারেশনে ইউজ হয়, অপারেশনে কোনো প্রবলেম সলভ করার জন্য। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ হয়, সব জায়গায় ইউজ করা হয়। আপনি ইয়া সিক্স সিগমা, লিন সিক্স সিগমা, এগুলোতে দেখবেন এই জিনিসগুলো আছে। তো যিনি তৈরি করছেন এটা আইডিয়াটা, সেটা হচ্ছে ইশিকাওয়া, না ইশিকাওয়া। তো এটাকে 3টা নাম আছে কিন্তু: কজ ইফেক্ট ডায়াগ্রাম, ইশিকাওয়া ডায়াগ্রাম, ফিশবোন ডায়াগ্রাম, একই জিনিস। হ্যাঁ, তো যে প্রবলেমটা নিয়ে আমরা আসলে ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করতেছি, রুট কজ, সেই প্রবলেমটা থাকে হচ্ছে মাথায়, মাছের মাথায়। আর এই যেগুলো যে মেইন যে কাটাগুলো আমরা দেখতেছি, হ্যাঁ, বোন, ফিশের বোন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। কোন ক্যাটাগরির কজের কারণে এটা হয়েছে, সেই ক্যাটাগরি গুলো। এটা কিন্তু ফিক্স কোনো ক্যাটাগরি না, এটা আপনার প্রবলেম অনুযায়ী, আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি করবেন, আপনার প্রজেক্ট অনুযায়ী। এখানে কিছু জেনেরিক এক্সাম্পল দেওয়া হয়েছে: পিপুল রিলেটেড প্রবলেম কারণে এটা হচ্ছে কিনা, প্রসেসের কারণে হয়েছে কিনা, না ইকুইপমেন্টের ফেলিউরের কারণে, নাকি ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে, নাকি এনভায়রনমেন্ট প্রবলেম, নাকি ম্যাটেরিয়াল প্রবলেম। এরপরে কি করা হয়েছে, এগুলিকে আমরা বলি হচ্ছে মেজর ফ্যাক্টরস। এই যে লো মেইনটেন্স এর কারণে প্রবলেম হয়েছে, নাকি ওল্ড টেকনোলজির জন্য, নাকি ইমপ্রপার হ্যান্ডলিং এর জন্য। হ্যাঁ, আবার যদি দেখা গেল যে লো মেইনটেন্স এর কারণে হয়েছে, এরপরে কি করি আমরা, অনেক সময় এই লো মেইনটেন্স এর রুট কজ বের করতে আবার হোয়াই প্রশ্ন করি। সব জায়গায় কিন্তু হোয়াই প্রশ্ন করা হয়, এগুলো কিন্তু হোয়াই, হ্যাঁ, 3 হোয়াই অথবা 5 হোয়াই। সো হোয়াই প্রশ্ন করি যে আসলে লো মেইনটেন্স, লো মেইনটেন্স কেন, কেন লো মেইনটেন্স হয়েছে, হোয়াই। তার একটা হয়তো অ্যান্সার পেলাম আমরা। সেটা যদি রুট কজ না হয় তাহলে আবার হোয়াই, আরেকটা পেয়ে গেলাম। এগুলোকে বলে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, আবার হোয়াই। এইভাবে দেখা যায় আমরা, হ্যাঁ, 3 বা 5টা হোয়াই করতে গিয়ে আমরা পেয়ে যাই যে প্রবলেমটা কি। তখন ওই প্রবলেমটা আমরা সলভ করলে
রুট কজটা রিমুভ করতে পারলে আমাদের কাজ হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের ফিশবোন ডায়াগ্রাম। এরপরে আসেন স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামে আসলে প্রবলেমটা কি, হ্যাঁ, কোন কারণে হচ্ছে এটা আইডেন্টিফাই করার জন্য একটা ভেরিয়েবলকে চেঞ্জ করে বা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ঠিক রেখে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করে দেখি যে কি হয়। হ্যাঁ, যে এই কারণে, এর কারণে কি বিয়ে বিয়ে প্রবলেম হচ্ছে। যদি দেখি যে কোনো রিলেশন নাই, যদি খাতাগুলো এরকম পাই কোনো কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না, তাহলে হচ্ছে কোনো রিলেশন নাই, তার মানে এটার কারণে প্রবলেমটা হচ্ছে না। আমরা just দেখি সি এর কারণে হচ্ছে কিনা। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি, এরকম একটা আমরা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি ডেটা। তার মানে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা যত বাড়তেছে, এটা কি হচ্ছে, কমতেছে। এটা কমে যাচ্ছে। তার মানে নেগেটিভ, এটা এটা কানেকশন আছে কিন্তু নেগেটিভ কানেকশন আছে। হ্যাঁ, আবার অনেক সময় যদি এই লাইনটাকে আমরা ডেটার মাঝখান দিয়ে যে লাইনটা টানি এটাকে বলা হয় প্রোগ্রেশন লাইন, তাই না? না কি বলে, প্রোগ্রেশনই তো নাকি? রিগ্রেশন না প্রোগ্রেশন স্যার? রিগ্রেশন, রিগ্রেশন, রাইট, এই জন্য আমি নিজেই কনফিউজ হচ্ছিলাম। রিগ্রেশন লাইন, রিগ্রেশন লাইন। আবার যদি আমরা এই লাইনটাকে এরকম পেতাম তাহলে পজিটিভ রিলেশন আছে। আবার অনেক সময় এরকম পাওয়া যেতে পারে, হ্যাঁ, প্যারাবোলিক, মানে শুরুতে বেশি কম ছিল পরে বাড়ছে আবার কমে গেছে। তো এই ধরনের আমরা কোরিলেশনটা বুঝতে পারি, এই জন্য এটাকে কোরিলেশন ডায়াগ্রাম বা স্ক্যাটার ডায়াগ্রাম, হ্যাঁ, বলা হয় আর কি। ঠিক আছে, এটা দিয়ে আসলে আমরা কানেকশন খুঁজে পাই যে আসলে কোনটার কারণে প্রবলেমটা হয়েছে। একটা ভেরিয়েবল দিয়ে তো হবে না, বিভিন্ন চেঞ্জ করে দেখবো। আমাদের যেমন এখন দেখেন যে আমাদের যদি সর্দি লাগে, তাই না, সর্দি লাগে, মাথা ব্যথা করতেছে, কাশ আসছে, কাশি আছে, তাহলে এখন কিন্তু বলা মুশকিল যে ডেঙ্গু হয়েছে, হ্যাঁ, আবার জ্বরও আছে, ডেঙ্গু হয়েছে নাকি আমাদের কোভিড হয়েছে নাকি আবার টাইফয়েড হয়েছে। টাফ। তার মানে কয়েকটা পরীক্ষা করে দেখতে হবে কোনটার সাথে রিলেশন আছে। তারপর হয়তো বলা যাবে এটা ডেঙ্গু হয়েছে। হুম। আচ্ছা, কন্ট্রোল চার্ট এটা আসলে অপারেশনে খুব ইউজ হয়, অপারেশনে খুবই ইউজ হয়। কন্ট্রোল চার্টের আইডিয়াটা হচ্ছে যে আসলে আমরা এটাকে আসলে এদের বলা মধ্যে হয়, হুম, যে আমরা ধরেন কাস্টমার আমাদেরকে একটা, আমি এক্সাম্পল দিই যে কাস্টমার বলছে যে আমরা যে ম্যাটেরিয়ালটা তৈরি করব, করতে হবে, সেই ম্যাটেরিয়ালটা যদি ধরেন আহ, ওজনে আমরা যদি বলি 10 গ্রাম থেকে 8 গ্রামের মধ্যে যদি হয় তাহলে আমি প্রতিটা ম্যাটেরিয়াল নেব, এর চেয়ে বেশি হলেও নেব না, কম হলেও নেব। তাহলে আমরা এখন ইন্ডাস্ট্রিতে কি করি যে আসলে এমন ভাবে করতে হবে যাতে আসলে এর মধ্যে আমরা থাকতে পারি। হ্যাঁ, তার জন্য কি করা হয়, এটার আসলে আমরা মিন বের করি, হ্যাঁ, এভারেজ বের করি। তাহলে এটা এভারেজ কত, 9। 18। তাহলে এটা ধরেন 9 পয়েন্ট। মানে এরপর আমরা কি করি, এটা আসলে আমরা ইয়া বের করি, হ্যাঁ, ডাটার উপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, হ্যাঁ, এবং সেটা 3 সিগমা বের করা হয়, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ধরেন এখানে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে +3 সিগমা, -3 সিগমার মধ্যে আমরা জিনিসটা বানাবো। তাহলে কি হবে, এখানে ধরেন ফর এক্সাম্পল 8 গ্রাম, তো আমি বললাম যে আমি 8.5 এবং 9.5, এটা হচ্ছে আমার লিমিট। এটা হচ্ছে 8.5 আর এটা হচ্ছে 9.5। আর উপরে যে লাল কালারটা এটা আসলে এটা হচ্ছে 9, 10। এর উপরে গেলে কাস্টমার কিন্তু নিবে না। এটার নিচে যদি যায় 8-এর নিচে তাও নিবে না। আমরা কি করব, আমরা আসলে চেষ্টা করব এই রেঞ্জের মধ্যে থাকার জন্য, এই যে 3 সিগমার যে রেঞ্জটা, বা আমার ক্ষেত্রে ফর এক্সাম্পল 8.5 থেকে 9.5, এর মধ্যে আমি যদি ডেভেলপ করি তাহলে কিন্তু একটাও এরর হবে না। হুম। তাহলে কিন্তু আমার সবচেয়ে ভালো প্রোডাকশন হবে। আর আমি যদি এইটা মাথায় রেখে করি তাহলে কিন্তু দুই একটা এদিকে চলে যাবে, দুই একটা মানে অনেক চলে যাবে। এই জন্য আসলে আমরা এই লিমিটটা সেট করি, কন্ট্রোল লিমিটটা। এর আমার এবং আমাদের প্রোডাকশন দেখি যে এর মধ্যে আছে কিনা। যদি থাকে দ্যাট মিনস আমরা কিন্তু, হ্যাঁ, পুরোটাই ইনশিওর করতে পারবো। আর যদি আমরা দেখি যে একটা এদিকে চলে যাচ্ছে এই আমার আমার লিমিটের উপরে, তাহলে কিন্তু আমরা তখনই কি করতে পারি, ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি যাতে এটাও এর মধ্যে আসে। এবং ইভেন এটাও কিন্তু কাস্টমারের এক্সপেকটেশন লেভেলে আছে কিন্তু, কিন্তু এইটা শুধু লিমিটের বাইরে চলে গেছে। হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট আছে, এটাকে বলা হয় রুল অফ 7। রুল অফ 7 যেখানে লেখা আছে দেখবেন, অথবা এটাকে বলা হয় 7 রান রুল।
যদি আসলে এই যে আপনার মিনের যে কোনো একটা সাইডে যদি 7টা পয়েন্ট আছে কন্টিনিউয়াস, আসলে ভালো হতো যদি এরকম হয়, তাই না? কিন্তু না হয়ে যদি দেখা যায় একদিকে 7টা পয়েন্ট পাচ্ছি আমরা, যদি এটা এক্সিড করে নাই তারপর যদি একদিকে 7টা পয়েন্ট পাই, তাহলে এই কেসটাকে বলা হয় 7 রান রুল বা রুল অফ 7। এই ঘটনাটা নিচেও ঘটতে পারে। এটা মানে হচ্ছে যে আপনার এটা ইন্ডিকেটর যে আসলে আমি বোধহয় কোনো একটা সিরিয়াস প্রবলেমে যাচ্ছি। স্যার বুঝে নেই স্যার। ইমিডিয়েটলি। হ্যাঁ। স্যার রুল অফ সেভেনটা আরেকবার। হুম। দাঁড়াও, sorry। তাহলে রুল অফ 7 আমরা কি বলছি যে আমরা এর মধ্যে তো থাকবো। এখন আসলে বেস্ট কি যে যদি এরকম হয় ডাটাগুলো, কারেক্ট। কিন্তু যদি এরকম দেখি যে একদিকেই 7টা ডাটা চলে গেছে, এরকম যাচ্ছে, নিচে একটাও আসতেছে না, 7টা ডাটা, হুম। তাহলে ওইটাই আসলে বলা হয় রুল অফ 7। তার ওকে। মানে এটা ইন্ডিকেট করছে যে এটা আসলে হয়তো এক্সিট করে চলে যাবে। ইমিডিয়েটলি আমাকে এখানে অ্যাকশন নিতে হবে, হুম। নিলে আমি আবার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হুম। নিচের ক্ষেত্রে হতে পারে, যে মানে কোনো স্যার এক সাইডে যদি মেইনের যে কন্টিনিউয়াস কোনো এক সাতটা সাইডে। পয়েন্ট পাই, হুম। তাহলে সেটা রুল অফ 7। মেইনের যে কোনো এক সাইডে যদি পরপর 7টা ডাটা পাই। রাইট, রাইট। ওকে। তাইলে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে আর কি, হ্যাঁ, যাতে আর সামনে এটা প্রবলেম না হয়। তো এগুলো আসলে প্রায় এখন সব জায়গায় তো অটোমেটেড টুল আছে, মনিটরিং ইয়া ইয়া সব দেখা যায়। ম্যানুফ্যাকচারিং এ কোথাও প্রবলেম হলে আপনি দেখতে পাবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে, লাল বাতি জ্বলে যায়। হুম। এবং এখন যেটা আরো আরো আছে টেকনোলজি, যে আপনার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে যাবে যদি ম্যাল ফাংশন করে, ওই মেশিনটা সঙ্গে সঙ্গে শাটডাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন প্যারাটো চার্ট, যেটা আমরা বলেছিলাম। হ্যাঁ, প্যারাটো চার্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ হিস্টোগ্রাম। হুম। হিস্টোগ্রামে কি থাকে? হিস্টোগ্রামে আমরা জানি জাস্ট ওয়ান কাইন্ড অফ বার চার্ট। বার আবার হিস্টোগ্রামের মধ্যে একটা পার্থক্য আছে। যাই হোক, হিস্টোগ্রামে ডাটাগুলো আসলে এরকম থাকে যে কম বেশি বোঝা যাচ্ছে না। হ্যাঁ। কিন্তু আমরা প্যারেটো চার্টে কি করি, এই হিস্টোগ্রামটাকেই টপ থেকে লো এর দিকে যায়, কম থেকে বেশি সাজাই আর কি, র্যাঙ্কিং করি। এখানে যে আমার ছবিটা দেখেন, এখানে আসলে বিভিন্ন প্রবলেমের কারণে অনেক ইস্যু আসছে, অনেকগুলো ইস্যু আসছে বিভিন্ন প্রবলেমের কারণে। এগুলো হচ্ছে প্রবলেম গুলো। লেস রোড ট্রাফিক, তার কারণে 44টা প্রবলেম, 23টা নিউ প্লেগ্রাউন্ড, 14টা কমপ্লেইন আসছে। এরকম আসছে আর কি। টোটাল কত? টোটাল যেটা, তো এখানে দেখেন এইদিকে আপনার তো নাম্বার আছেই, আবার এখানে কিন্তু পার্সেন্টেজও আছে। হুম। তো নর্মালি পার্সেন্টেজটা আপনার এক্সেলেও এটা আসবে, পার্সেন্টেজ ডান দিকে থাকে, আর এখানে নাম্বারটা থাকে, নাম্বার অফ অকারেন্স বা নাম্বার অফ প্রবলেম। আর এখান থেকে আসলে পার্সেন্টেজ গুলো। তো এখানে আসলে কি ইন্ডিকেট করে, এই যে এই পার্সেন্টেজ গুলো কিন্তু যোগ করা হয়। যোগ করে দেখেন যে এই যে 80%, যেটা এই যে 80%, 80-20 রুল, তার মানে এই 80% যদি আমরা ভার্টিক্যালি টানি, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা প্রবলেমের কারণে আসলে 80% প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তাহলে এই তিনটা প্রবলেম যদি আমরা সলভ করতে পারি, তাহলে 80% কমপ্লিট দূর হয়ে যাবে। তো প্যারেটো চার্ট দিয়ে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোন মেইন কজের কারণে প্রবলেম গুলো হচ্ছে। এই তিনটা কজের কারণে হচ্ছে, বা এই তিনটা প্রবলেমের কারণে হচ্ছে। এই তিনটা যদি আমরা এখন রিমুভ করতে পারি, সলভ করতে পারি, তাহলে আসলে বাকিগুলো কিন্তু কম, মাত্র 20%। তাহলে আসলে আমাদের মেজর কমপ্লেইন বা প্রবলেম সলভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্যারেটো চার্ট বা 80-20 রুল। ওকে, সো আমরা বোধহয় অলমোস্ট শেষের দিকে আছি। এই চ্যাপ্টারটা এনশিওর কোয়ালিটি অফ প্রসেস এন্ড প্রোডাক্ট, এগুলো আগে আলোচনা করছি আমরা, যে কোয়ালিটি টার্গেটই হচ্ছে প্রসেসের কোয়ালিটি এনশিওর করা এবং প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর। ওকে। ভেরিফাই ডেলিভারেবলস, এই যে কোয়ালিটি পাস করার পরে দেখি যে নটা বাজে ডেলিভারেবলটা বাবা। তৈরি হয় সেটাকে আমরা বলি টেস্ট ভেরিফাইড দিছো? ডেলিভারেবল। হবে নাই। হ্যাঁ, হবে তো ওটাকে কি? আমরা বলি ভেরিফাইড হ্যাঁ ডেলিভারেবল। এটা তো আর কিছু না। রাফি ভাই আছে নাকি এখন? ঠিক আছে। সো ভেরিফাইড ডেলিভারেবলটা একটু বুঝতে হবে, এটা একটা ফ্লো আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। এখানে আছে কিনা দেখি। না, এখানে নাই, অন্য একটা জায়গায় আছে। আমি একটা জিনিস আপনাদের দেখাবো, খুবই ইন্টারেস্টিং জিনিস, যে ডেলিভারি কখন তৈরি হয় এবং সেটা আমরা কিভাবে ভেরিফাই করি। সো এখানে আসলে মেইনলি হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি পাস করলে, তার মানে কি সমস্ত টেস্ট ক্রাইটেরিয়া পাস করছে, এটাকে আমরা বলি ভেরিফাইড ডেলিভারেবলস।
তার মানে এই যে ডেলিভারটা তৈরি করছি আমরা, সেটার মধ্যে আর কোনো এরর নাই। হ্যাঁ, এই ভেরিফাইড ডেলিভারেবল গুলোই আসলে আমরা কাস্টমারকে দেখাই। ঠিক আছে। তো এটা একটা চমৎকার ফ্লো আছে বিভিন্ন প্রসেস গুলোর সাথে কানেকশন। এটা আমি আপনাদেরকে লেসন 5-এ দেখাবো, 6-এ দেখাবো। রিস্ক নিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, তাই না? মনিটর রিস্ক, যে নতুন রিস্ক আসলো কিনা, আগের গুলো ইফেক্টিভ আছে কিনা, আরো কোনো ইমপ্রুভমেন্ট লাগবে কিনা, কোনো চেঞ্জ আছে কিনা রিস্কের, এগুলো। ঠিক আছে। তো আসলে এই কাজটা যখন করবেন, এই কোশ্চেন গুলো আস্ক করবেন যে আর প্রজেক্ট অ্যাজাম্পশন স্টিল ভ্যালিড, কারণ অ্যাজাম্পশন থেকে সবচেয়ে বেশি রিস্ক আসে। রিস্ক গুলো কি চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা আইডেন্টিফাই করছিলাম? কোন রিস্ক কি রিটায়ার করছে? রিটায়ার করলে কি করতে হবে? ওই যে আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রেখেছিলাম, ওটা কিন্তু রিলিজ করে দিতে হবে, কারণ টাকা বেঁচে গেছে। আবার এরকম হতে পারে কোন একটা রিস্ক ভেবেছি হবে না, হয়ে গেছে, তার মানে কিন্তু আমার রিজার্ভে আরো টাকা লাগবে। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই যে এইটাই আসলে হ্যাভ কন্টিনজেন্সি রিজার্ভ বিন মডিফাইড, ডু ইউ নিড রিস্ক অডিট। অডিট মানে কিন্তু প্রসেস নিয়ে, আমরা যে প্রসেস গুলো ইমপ্লিমেন্ট করছি রিস্ক হ্যান্ডেল করার জন্য, ওগুলো কি ঠিক হয়েছে কিনা, নাকি আরো ইমপ্রুভ করতে হবে। রিজার্ভ অ্যানালাইসিস করতে হবে, যেটা বললাম যে রিজার্ভ কি আরো লাগবে, তাহলে আমাকে রিজার্ভ পাওয়া কিন্তু এত সহজ না। চেঞ্জ প্রজেক্ট শুরু করতে হওয়ার পরে, দিতে হবে হ্যাঁ, আবার। আবার যদি টাকা পেতে চান কোনো কারণে, সেটা কিন্তু অনেক প্রসিডিউর আছে। তো সেটা ইমিডিয়েটলি শুরু করতে হবে। আবার যদি কোনো কোনো রিস্ক না হয়, তা আমার ওই টাকাটা যেটা ধরে রাখছিলাম ওটা কিন্তু আর লাগছে না, সেটা ম্যানেজমেন্টকে জানাতে হবে। হ্যাঁ, বা রিজার্ভটাকে ছেড়ে দিতে হবে। রিস্ক রেজিস্টার আপডেট করতে হবে। রিস্ক রেজিস্টারকে আমরা কিন্তু অনেকে রিস্ক লিস্ট বলে কিংবা রিস্ক লগ বলে। ফলে পরীক্ষায় শুধু রিস্ক রেজিস্টার পাবেন এরকম না, এটাকে রিস্ক লিস্ট বলা যেতে পারে, রিস্ক লগও বলে। স্পেশালি অ্যাজাইল রিস্ক রেজিস্টার শব্দ ইউজ করে না, বলে যে রিস্ক লিস্ট কিংবা রিস্ক লগ। কমপ্লায়েন্সেরও কিন্তু মনিটরিং এবং কন্ট্রোল করতে হবে, তাই না? কমপ্লায়েন্স নিয়ে আমরা লেসন 1-এ পড়েছিলাম। তো দেখতে হবে যে আমরা আসলে কমপ্লায়েন্স এনশিওর করতে পেরেছি কিনা। হ্যাঁ, সেটা দেখতে হবে। এটার জন্য কিন্তু আলাদা কোনো প্রসেস নাই, এই জন্য আমরা ম্যানেজ কোয়ালিটি বা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসই ফলো করি। আর আলটিমেটলি কি চেক করতে হবে? বিজনেস ভ্যালু দিয়ে তো প্রজেক্ট শুরু করেছিলাম না, সেই Correct. বিজনেস ভ্যালু আসলে আমরা পাচ্ছি কিনা, এটা মাঝে মাঝে এক্সামিন করে দেখতে হবে। হুম, যদি দেখি যে এখনো অ্যালাইন আছি, তাহলে প্রজেক্ট চলবে। ইভেন অনেক সময় বলা হয়েছে, যদি দেখি যে বিজনেস ভ্যালু পাবো না আমরা, বিজনেস কেস আর সাস্টেন ঠিক নাই, তাহলে কিন্তু প্রজেক্ট ওই সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই তাহলে আমাদের এই টপিকটা শেষ করলাম। এটা কিন্তু বেশ বড় টপিক, মনে হয় 50টা স্লাইড ছিল এখানে। তো এখানে আমি কিন্তু ম্যাথ গুলো পড়াই নাই, আর্ন ভ্যালু পড়াই নাই, এটা আমি পড়াবো। আমার লেসন 5টা শেষ করি, আর 2টা টপিক আছে, পড়িয়ে তারপর আমি এটা ক্লোজ করে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট পড়াবো আপনাদের। আচ্ছা।